ওয়েলকাম টু বাংলা মুভি টেলস। আজকে আমাদের গল্পের নাম পাপান। মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট থ্রিলার, যেখানে এক সাইকো যে শুধু কিছু স্পেসিফিক লোককেই মেরে ফেলে, সেটাও আবার একদম অবাক করার মতন করে, আর ক্লু হিসেবে শুধু 1-2 ডিজিটের নাম্বার রেখে যায়। তাহলে চলুন গল্পটা শুরু করি। গল্পের শুরুতে একজন পুলিশ অফিসার একজন কামারের কাছে যায়। এই পুলিশ অফিসারের নাম আব্রাহাম, আর সে কামারকে একটা দুমুখওয়ালা ছুরি বানাতে বলে। এই সিন এখানেই শেষ হয়ে যায়। পরের সিনে কিছু ছেলে জঙ্গলের রাস্তা যাচ্ছিল, আর তাদের চোখ একটা বড় গাড়ির উপর পড়ে। গাড়ির পাশে একটা ফোনও রাখা ছিল। ওরা সেই ফোনটা তুলে ফোনটা অন করে। তখনই তারা ফোনে রবি নামের একটা সুপারস্টারের ছবি দেখতে পায়, আর বুঝে যায় ওই ফোনটা রবি। সেই জায়গায় তারা রক্তের দাগও দেখেছিল। এবার যখন ওই ছেলেগুলো সেই রক্তের দাগকে ফলো করে, তারা দেখে একটা গাছের ওপর একটা বস্তা ঝোলানো আছে, যাতে একটা লাশ আছে। ওরা ভয় পেয়ে পুলিশকে কল করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আর ফরেন্সিক টিম সেই জায়গায় চলে আসে। মিডিয়াও খবর পেয়ে সেখানে চলে আসে। দেখতে দেখতে শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে রবি বর্মা নামের এক অ্যাক্টরকে মেরে ফেলা হয়েছে। আর ওইদিকে ভিনসি নামের এক অফিসার ইনভেস্টিগেশনের জন্য আসে। ভিনসি কেস সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে থাকে, আর ফরেনসিক টিম সব স্যাম্পল কালেক্ট করে। সিন এখানে কাট হয়। পরের সিনে আব্রাহাম নামের একটা লোককে দেখানো হয়। আব্রাহাম হলো ওই পুলিশ অফিসার যার কথা গল্পের শুরুতে বলা হয়েছিল। সে টিভিতে নিউজ দেখছিল, যেখানে ভিনসি কথাবার্তা বলছিল। এখানে আমরা জানি যে ভিনসি আসলে আব্রাহামের মেয়ে, কিন্তু ভিনসি তার বাবাকে ঘৃণা করে আর তাই আলাদা থাকে। অন্যদিকে গল্পে একটা টুইস্ট আসে। আসলে রবি বর্মা বেঁচে আছে। রবি বর্মা নিজের মারা যাওয়ার খবর টিভিতে দেখে আর একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কি ঘটেছে। ঘাবড়ে গিয়ে সে নিজের ফোন বন্ধ করে, আর এই খবর নিয়ে চিন্তা করতে থাকে। আসলে সে একটা রিসর্টে ছিল, আর সেখানে সে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল। ওদিকে পুলিশ যখন সেই লাশটা তোলে, তারা একটা বড় ঝটকা পায়, কারণ ওই লাশ রবির নয়, তার ড্রাইভার রঞ্জনের। ভিনসি তৎক্ষণাৎ মিডিয়ার সামনে এসে অ্যানাউন্স করে যে রবি নয়, রঞ্জন মারা গেছে। রঞ্জনকে তাড়াতাড়ি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, যেখানে ডক্টর শৈলী ভিনসিকে জানায় যে রঞ্জনের হত্যা একটা দুমুখওয়ালা ছুরি দিয়ে করা হয়েছে। সে আরো বলে যে রঞ্জনের প্রথমে স্ট্রোক হয়, আর তারপর ক্রিমিনাল তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। শুধু তাই নয়, রঞ্জনের দুটো পায়ের মধ্যে 26 লেখা ছিল, এক পায়ে 2, অন্য পায়ে 6। তখনই ভিনসির ফোনে একটা ফরেন্সিক পার্ট কল করে এবং বলে, ম্যাম, রবির গাড়িতে 3 জনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। একটা ফিঙ্গারপ্রিন্ট রবির, দ্বিতীয়টা ড্রাইভারের, আর তৃতীয় একটা মহিলার। এখন ভিনসির মনে হয় যে হয়তোবা ওই মহিলাই রঞ্জনের হত্যা করেছে। ভিনসি তৎক্ষণাৎ ওই মহিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেখানে সে প্রথমে রবির কাছে যায় এবং তার কাছে ওই মহিলার সম্বন্ধে প্রশ্ন করে। তখন রবি তাকে বলে যে আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। ওই মেয়ে আমার সাথে গাড়িতে ছিল এবং কাল আমরা একটা রিসর্টে টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম। ভিনসি ওই ইনফরমেশন ক্রস চেক করে এবং দেখতে পায় যে রবি সত্যি সত্যি সব কথা সঠিকই বলেছে। এখানে আব্রাহাম তার স্ত্রীকে মনে করে একটা জঙ্গলে পুরোনো বাড়ির কাছে যায়। আসল কথা হলো আব্রাহামের স্ত্রী ন্যান্সিকে কেউ হত্যা করেছিল এবং এখন সে আর এই পৃথিবীতে নেই। এখন আব্রাহাম তার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে একদিন একটা কনস্টেবল তার কাছে এসে বলে যে সিরিয়াল কিলার চাকোকে পুরনো ওই একটা বাড়িতে দেখা গেছে। আব্রাহাম অনেকদিন ধরে কিলার চাকুকে খুঁজছিল, তাই এই কথা শুনতেই আব্রাহাম তাড়াতাড়ি ওখানে চলে যায়। সেখানে গিয়ে আব্রাহাম দেখতে পায় যে সিরিয়াল কিলার চাকু একজনকে বন্দি করে রেখেছে এবং সেই লোকটাকে হত্যা করার জন্য তার ওই 2 মুখওয়ালা ছুরিটা বার করেছে। তখন এক মহিলার আওয়াজ আসে। এই মহিলা কে ছিল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। যদিও চাকু মহিলার আওয়াজ শুনে সেখান থেকে পালাতে শুরু করে। আব্রাহাম ও চাকুকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই হয়। এরই মধ্যে অন্য পুলিশরা সেখানে চলে আসে এবং চাকুকে অ্যারেস্ট করে ফেলে। তারপর গল্প ফিরে আসে বর্তমানে, যেখানে ভিনসি শুনতে পায় যে একজন লোক একটা কবরে 26 লিখেছে, ঠিক ওই নাম্বারটা যেটা রঞ্জনের লাশের উপর দেখা গিয়েছিল। ভিনসি দেরি না করে কবরস্থানে চলে যায়, যেখানে কবরস্থানে ডিউটি করা সিকিউরিটি গার্ডকে বলে যে একটু আগে একটা লোক এখানে এসে কবরে কিছু লিখেছে। আমি যখন তাকে ডাকলাম তখন সে সেখান থেকে পালাতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই লোক পাশের কুয়াতেও কিছু একটা ফেলে দিয়েছে। এবার পুলিশ অফিসাররা ওই কুয়োটি খুঁজতে থাকে, যেখানে তারা ওই কুয়ার মধ্যে 2 মুখওয়ালা সেই অস্ত্রটা পেয়ে যায়। পরের দিন ভিনসি ওই অস্ত্রটা তার সিনিয়র অফিসারের কাছে নিয়ে যায় এবং সে সিনিয়র অফিসারকে বলে, স্যার, রঞ্জনকে ওই অস্ত্রটা দিয়ে হত্যা করা হয়েছিল, কারণ তার বডিতে ওই অস্ত্রের চিহ্ন আছে। পুলিশ অফিসার ভাবতে থাকে যে হোক না হোক এটা সিরিয়াল কিলার চাকুয়ের কাজ। চাকুয়ের মতো অস্ত্র আগেও ব্যবহার করেছিল এবং কিছুদিন আগেই তো সে জেল থেকে মুক্তি পেয়েছে। সিনিয়র অফিসার ভিনসিকে বলে, আমার জানা একজন পুলিশ অফিসার আছে যার কাছে চাকু সম্বন্ধে অনেক খবর আছে। সে চাকুকে নিয়ে অনেক রিসার্চ করেছে। আমার মনে হয় সে তোমাকে অনেক সাহায্য করতে পারবে, এবং বড় কথা হলো সে অফিসার তোমার পাশের ঘরে আসে। ভিনসি যখন ওই পাশের ঘরে যায়, সে অবাক হয়ে যায়, কারণ সেই পুলিশ অফিসার আর কেউ নয়, তার নিজের বাবা আব্রাহাম, যাকে ভিনসি মনের মধ্যে প্রচন্ড ঘৃণা করত। ভিনসি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে আব্রাহামকে রাগের সাথে বলে, আপনি যা কিছু চাকু সম্পর্কে জানেন আমাকে তাড়াতাড়ি বলে দিন। আব্রাহাম তাকে বলে, চাকু তার মাকে অনেক ভালোবাসত। খুন করার পর সে তার মায়ের চপ্পল পরে নিত, আর চাকুর কাছে একটা স্পেশাল অস্ত্র আছে। এটা শুনে ভিনসি খুঁয়ে পাওয়া সেই অস্ত্রটা আব্রাহামকে দেখায়। সেই অস্ত্রটা দেখার পর আব্রাহাম বলে যে এটা চাকুর নয়, আর তার উপর রঞ্জনের খুন চাকু করেনি। ভিনসি এটা শুনে আরো রেগে যায়। আব্রাহামের কথা বিশ্বাস করতে
পারে না। আর এখানে আমরা বুঝতে পারি যে কেন ভিনসি তার বাবাকে পছন্দ করতো না। আসল কথা হলো, যখন আব্রাহামের স্ত্রী ন্যান্সি মারা গিয়েছিল তখন আব্রাহাম চাকু সম্পর্কে আরো বেশি জানতে রবার্ট নামের একটা লোকের কাছে গিয়েছিল, যে চোর ছিল। কিন্তু রবার্ট ভেবেছিল যে আব্রাহাম তাকে অ্যারেস্ট করতে এসেছে। এই কারণে রবার্ট নদীতে ঝাঁপ দেয়, কিন্তু যে বেচারা সাঁতার কাটতে জানতো না, যার ফলে সে ওই নদীতেই মারা গিয়েছিল। ওই দিন থেকে আব্রাহাম মনে করতো যে রবার্টের মৃত্যু তার জন্য হয়েছে। এই কারণে আব্রাহাম রবার্টের স্ত্রী আর তার ছেলেকে তার বাড়িতে নিয়ে আসে। আর এই ব্যাপারটা ভিনসির একদম পছন্দ হয়নি। ভিনসির মনে হয় যে আব্রাহাম রবার্টের স্ত্রীর সাথে থাকার জন্য তার মাকে মেরে ফেলেছে। পরে ভিনসি সিদ্ধার্থ নামের একটা ছেলের সাথে বিয়ে করে এবং তার বাবাকে অবিশ্বাস করার জন্য তার বাড়ি ছেড়ে চলে যায় চিরদিনের জন্য। এখন প্রেজেন্টে ভিনসি তার স্বামী সিদ্ধার্থের সাথে থাকে। ওইদিকে ভিনসি আবার রঞ্জনের খুনের রহস্য সমাধান করতে গিয়েছে। সে সোমান নামের একটা লোককে বলে যে দেখো তো, যখন চাকু জেলে থাকতো তখন কারা কারা তার সাথে দেখা করতে আসতো। সোমান ভিনসিকে বলে, ম্যাডাম, আয়েশা নামের এক মেয়ে আর আপনার বাবা, শুধু এই দুজনই চাকুর কাছে জেলে আসতো দেখা করতে। আমি তার সিসিটিভি ফুটেজ আপনাকে একটু পরে দিচ্ছি। তারপর সোমান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর যখন সে ফিরে আসছিল তখন দেখে তার গাড়ির কাছে অন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে ওই গাড়িতে থাকা মানুষের সাথে কথা বলতে যায়, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয় আর সে সেখানেই পড়ে যায়। ওইদিকে ভিনসির কাছে খবর আসে যে সোমান তার গাড়ির কাছ থেকে অপহৃত হয়েছে, কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। আর তারপর দিন পুলিশরা একটা নির্জন জায়গায় সোমানের লাশ খুঁজে পায়। যখন সোমানের লাশকে ডক্টর শেলির কাছে নিয়ে যাওয়া হয় তখন তিনি ভিনসিকে বলেন যে সোমান আর রজনের মতন একইভাবে মারা হয়েছে, একদম সেম প্যাটার্ন আর সেম অস্ত্র। আমার মনে হয় এই দুজনকে একই লোকই মেরেছে। ওইদিকে আব্রাহামও এই কেসে যুক্ত হয় আর কেসটা নিজের হাতে নিজের মতন করে ইনভেস্টিগেট করতে থাকে। সে একটা অস্ত্র ছবি একটা ডাক্তারকে দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই অস্ত্রটা চাকুর হতে পারে কিনা। ডক্টর নির্দেশ করে বলে যে না, এটা চাকুর অস্ত্র নয়। ডক্টর এখানে আব্রাহামের মজা করতে থাকে আর বলে যে এই অস্ত্রটাই তোমার চাকরি হারিয়েছিল না। এখন সিনটা আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আব্রাহাম তার স্ত্রী ন্যান্সির সাথে গাড়িতে যাচ্ছিল। এই সময় আব্রাহামের ফোনে একটা কনস্টেবলের ফোন আসে এবং তাকে কিলার চাকুর লুকিয়ে থাকার জায়গা বলে। আব্রাহাম অনেকদিন ধরে কিলার চাকুর খুঁজেছিল, তাই সে তার স্ত্রীকে বলে আমি না আসা পর্যন্ত তুমি এখানেই বসে থেকো। আর সে নিজে ওই পুরনো বাড়িতে গিয়েছিল যেখানে চাকু লুকিয়েছিল। এখন অনেকক্ষণ অপেক্ষা করার পর আব্রাহাম ফিরে আসছে না দেখে ন্যান্সি সেই পুরনো বাড়িতে গিয়ে আব্রাহামকে জোরে জোরে আওয়াজ দিয়ে ডাকতে থাকে। এই সময় চাকু একজনকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু ন্যান্সির আওয়াজ শুনে সে সেখান থেকে পালিয়ে যায় এবং এটাই সেই সিন যেটা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। এবার আব্রাহাম আর চাকুর মধ্যে একটা ঝগড়া শুরু হয় এবং ন্যান্সিও সেই ঝগড়ার মধ্যে ঢুকে পড়ে। ঝগড়ার সময় চাকু ন্যান্সিকে একটা জোরে ধাক্কা মারে এবং ন্যান্সি পড়ে যায়, মারা যায়। চাকু সেখান থেকে পালাতে যায়, কিন্তু তার কাছে যে অস্ত্র ছিল সেটা গাছের মধ্যে একটা পড়ে যায়। তখন আব্রাহাম যা হোক করে চাকুকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে আবার লড়াই শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে চাকুকে অ্যারেস্ট করে। এখানে আব্রাহাম তার বউয়ের মৃত্যু দেখে মনে মনে ভেঙে পড়ে। সে তখন একটা প্রতিজ্ঞা করে যে কোর্টে চাকুকে যেভাবেই না হোক শাস্তি দেওয়াবেই। এই জন্য সে একটা নকল অস্ত্র বানাতে কামার্কের কাছে যায় এবং এটাই সেই সিন ছিল যেখানে কাহিনীর শুরুতে বলা হয়েছিল। কোর্টে প্রুভ হয় যে আব্রাহাম একটা নকল অস্ত্র বানিয়েছিল চাকুকে শাস্তি দেওয়ার জন্য। এর জন্য আব্রাহামকে সাসপেন্ড করে দেওয়া হয়। এবার আমরা আবার প্রেজেন্ট সিনে ফিরে আসি, যেখানে ভিনসি সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে আব্রাহাম এবং এক মহিলা চাকুর সাথে জেলে দেখা করতে গিয়েছিল। কিন্তু শুধু তাই নয়, আব্রাহাম চাকুকে কিছু কথাও বলেছিল। এখন এই কেস সলভ করার জন্য ভিনসি তার স্বামীকে নিয়ে এক মহিলার কাছে যায় এবং সেই সিসিটিভি রেকর্ডিংটাও দেখায়। সেই মহিলা লিপ রিডিং করতে পারতো এবং সেই মহিলা ভিনসিকে বলে যে আব্রাহাম চাকুকে বলেছিল তোমার বাইরে আসার জন্য আমি অনেকদিন থেকেই অপেক্ষা করে আছি। তারপর ভিনসি সত্য জানার জন্য তার বাবার বাড়িতে যায়, যেখানে চাকুর বিরুদ্ধে অনেকগুলো প্রুফ দেখতে পায়। আব্রাহামও সেখানে ছিল এবং সে ভিনসিকে বলে যে সেও এই কেস নিয়ে রিসার্চ করছে। তার মধ্যে ভিনসি আব্রাহামকে বলে যে সে মা হতে চলেছে। এটা শুনে আব্রাহাম খুব খুশি হয়। এখন সিন চেঞ্জ হয়। আব্রাহাম দেখতে পায় যে রাতে তার বাড়ির কাছে নাম্বার লেখা হয়েছে 268 এবং একটা কোয়েশ্চেন মার্ক। আব্রাহাম মনে করে যে কিলার তাকে কিছু ক্লু দিতে চায়। এরপর সিন আবার চেঞ্জ হয়। ভিনসি তার টিমকে আয়েশার সম্পর্কে খবর বের করতে বলে এবং সেখানে তারা জানতে পারে যে আয়েশার আসল নাম অনিতা এবং সে চেন্নাইয়ের একটা অরফানেজে কাজ করে। ভিনসি সেই অরফানেজে গিয়ে অনিতার সাথে দেখা করে। অনিতা ভিনসিকে বলে যে চাকুর মা সেই অরফানেজে থাকে এবং চাকুর মা অনিতাকে চাকুকে দেখার জন্য পাঠিয়েছিল। অনিতা চাকুকে বলেছিল যে জেল থেকে বেরোনোর পর সে তার মায়ের সাথে দেখা করবে, কিন্তু সে সেখানে এখনো যায়নি। কিন্তু প্রতিদিন রাত 8টার সময় চাকু তার মাকে ফোন করে। এটা শুনে ভিনসি ডিসাইড করে যে সে সেখানে ওয়েট করবে। রাত 8টা বাজলে চাকুর ফোন আসে এবং ভিনসি তার ট্রেন নিয়ে চাকুর লোকেশন ট্রেস করতে গিয়ে সেই জায়গাতে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা একটা বড় ধাক্কা খায় যখন তারা জানতে পারে যে চাকুকে উল্টে একজন অন্য মানুষ সেখানে কয়েক মাস ধরে বন্দি করে রেখেছে। সেখানে একটা কম্পিউটার ছিল যেটা অটোমেটিক রাত 8টার সময় চাকুর মাকে ফোন করে দিত। এখন ভিনসি চাকুকে ওখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অচেনা একটা লোক চাকু
চাকুকে সেই রুমে বন্দি করে রেখেছিল। এবার কিছুক্ষণের মধ্যে আব্রাহামও সেখানে এসে গিয়ে তার ফ্ল্যাশব্যাক মনে করে। আসল কথা হচ্ছে, যখন চাকু জেল থেকে মুক্তি পেয়েছিল, আব্রাহাম তার জন্য বাইরে অপেক্ষা করছিল। তারপর আব্রাহাম চাকুকে জিজ্ঞাসা করে, তুমি এতগুলো খুন কেন করলে? চাকু তাকে বলে, যখন আমি ছোট ছিলাম আমার বাবা আমাকে এবং আমার মাকে নেশা করে এসে খুব মারতো। তার কাছে একটা ওই বন্দুকের মতো অস্ত্র ছিল। একদিন রাগের মাথায় সেই অস্ত্র দিয়ে আমি আমার বাবাকে মেরে ফেলি এবং সেই দিন ভুল করে তোমার বউকে ধাক্কা মেরে ফেলি, যার কারণে তার মৃত্যু হয়। কিন্তু আমি তাকে মারতে চাইনি, আমাকে মাফ করে দাও। এরপর সিনটা আবার প্রেজেন্টে শিফট হয়ে যায়, যেখানে চাকু পুলিশদেরকে বলে, আমি কারোকে মারিনি, না রঞ্জন নামের কাউকে, না সোমানকে। এরপর আব্রাহাম এবং পুলিশের বাকি সবাই একমত হয়ে যায় যে এই খুন চাকু করেনি এবং তারা আসল খুনিকে ধরার জন্য একটা প্ল্যান তৈরি করে। পুলিশ মিডিয়াকে বলে দেয় রঞ্জন এবং সোমানের খুনি চাকুকে ধরা হয়েছে, কিন্তু আসল খুনিকে ধরার জন্য পুলিশ সিক্রেটলি তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এদিকে আসল খুনি ভিনসির বাড়িতে একটা বই পাঠায়, যার পেজ 95 এবং 96 দুটো মিসিং ছিল। এই ক্লু থেকে আব্রাহাম মনে করে যে 26, 95 বা 96 এই তারিখ, এটা কি তারিখ হতে পারে? 26 আগস্ট 1995 বা 1996? আব্রাহাম তার টিমকে এই তারিখ দুটোর মধ্যে কি কোনো নেটওয়ার্কটি ঘটনা ঘটেছিল সেটা ভেরিফাই করতে বলে। এইদিকে ভিনসির মনে হয় যে বইয়ের লেখকের জীবন সংকটের মধ্যে আছে, তাই ভিনসি এবং তার টিম সেই লেখকের প্রোটেকশন নিতে থাকে। কিন্তু খুনি এত চালাক যে সে তার রাইটারের হাজবেন্ড জয়শঙ্করকে গাড়িতে পুড়িয়ে মেরে ফেলে। ভিনসি সেই বডি পোস্টমর্টমে পাঠায়। এইদিকে মাইকেল নামের এক লোক আব্রাহামকে 1994 এর একটা গ্রুপ ফটো দেখায়, যেখানে সাইমন নামের একটা লোককে দেখা যায়। মাইকেল তাকে বলে যে সাইমনের সম্পর্কে খবর বের করতে হবে, এই কেসের সাথে মিল থাকতে পারে। আব্রাহাম এবং মাইকেল সাইমনের গ্রামে যায় এবং এক মহিলার সাথে সেখানে দেখা করে সাইমনের সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞাসা করে। সেই মহিলা বলে যে সাইমন এক ছোট জাতের লোক ছিল, কিন্তু সে তার থেকে অনেক বড় উঁচু জাতের একটা মেয়ে ভিনিতাকে ভালোবাসতো। ভিনিতাও তাকে ভালোবাসতো, কিন্তু তার পরিবার ভিনিতার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে দেয়। মহিলা আরো বলে যে সাইমন গোল্ড ক্রস চুরি করেছিল, কিন্তু তারপর কি হয়েছিল সেটা সে জানে না। সেই মহিলা ভিনিতার একটা ফটো আব্রাহামকে দেয়। আব্রাহাম সেই ফটো মাইকেলকে দেয় এবং বলে, কম্পিউটারে ভেরিফাই করে দেখো যে ভিনিতাকে এখন কেমন দেখতে। ইনভেস্টিগেশনের মাঝে মাইকেল জানায় যে ভিনিতার বিয়ের তারিখ ছিল 26, 1996। এরপর আব্রাহাম বুঝতে পারে যে খুনি সেটা ইন্ডিকেট করার চেষ্টা করেছিল। অন্যদিকে এক লোক ডক্টর শৈলীকে কিডন্যাপ করে। ভিনসি জয়শঙ্করের পোস্টমর্টম রিপোর্ট কালেক্ট করতে ডক্টর শৈলীর কাছে গিয়ে দেখতে পায় যে ডক্টর শৈলী সেখানে নেই। এক নার্স ভিনসিকে বলে, ম্যাম, এই ডেড বডি জয়শঙ্করের নয়। এই রিপোর্ট থেকে জানা যায় যে গাড়িতে আগে থেকে একটা ডেড বডি রাখা ছিল, যা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরো একটা ব্রেসলেটও পাওয়া গেছে। সেই নার্স আমতা করে বলে, ভিনসির মনে হয় যে ডক্টর শৈলীর ওপর কোনোভাবে সন্দেহ করা উচিত। এদিকে আব্রাহাম এক লোককে ফোন করে বলে, একটু দেখো তো সাইমন কোন দিন গোল্ড ক্রস চুরি করেছিল। আব্রাহাম ওই লোকটা থেকে জানতে পারে যে যেদিন ভিনিতার বিয়ে হয়েছিল ওই দিন সাইমন চুরি করেছিল। আব্রাহাম এটা শুনে মনে মনে ভাবে, যার গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে সে ওই দিন চুরি কেন করবে? এতদিনে ভিনসি সেখানে আসে, আব্রাহাম এবং তার সুপিরিয়রকে এই ব্রেসলেটটা দেখায় এবং সবকিছু বলে। সে আরো বলে যে ডক্টর শৈলী মিসিং হয়ে গেছে। এবার এখানে একটা আরো বড় টুইস্ট আসে, যেখানে আব্রাহাম বলে, ডক্টর শৈলীকে আমি অ্যারেস্ট করিয়েছি, সে শৈলী নয়, সাইমনের প্রেমিকা ভিনিতা। আব্রাহাম আরো বলে, আমি শৈলীর উপর ইনভেস্টিগেশন করেছিলাম, সে চুরি সম্পর্কে সার্চ করে সবকিছু জেনে গিয়েছিল। ছুরি দিয়ে কিভাবে লোককে মারা যায়, কোন হাতিয়ার ইউজ হয়, এই সব সে জানতে পেরেছিল, যেন মার্ডার করে ব্লেম ছুরির উপর ফেলে দিতে পারে। আমি মাইকেলকে শৈলীর ব্যাপারে জানতে পাঠিয়েছিলাম। সেখানে মাইকেল ছুরি সম্পর্কে অনেক ইনফরমেশন দেখে এবং একটা গ্রুপ ফটো দেখে, যেখানে ভিনিতা এবং সাইমন দুজনেই ছিল। সেই ফটো থেকে আব্রাহাম শৈলীর সত্যি সম্পর্কে সবটা জানতে পারে। এই সব শুনে পুলিশ আবার সেই জায়গায় যায় যেখানে রঞ্জনের লাশ পাওয়া গিয়েছিল। এখানে ভিনসি শৈলীকে জিজ্ঞাসা করার সময় শৈলী ভিনসিকে একটা ভিডিও দেখি বলে যে জয়শঙ্কর এখনো বেঁচে আছে এবং কোনো একটা জায়গায় আটকে আছে। ওই ভিডিওতে জয়শঙ্করের যা হয়েছিল সেটা বলতে থাকে। আসলে ভিনিতার পরিবার যখন বুঝতে পেরেছিল যে সাইমন এবং ভিনিতা একে অপরকে ভালোবাসে, তখন ভিনিতার বাড়ির লোক সাইমনকে ধরে ভিনিতার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেয়। কিন্তু ভিনিতা তার পরিবারকে ঘোল খাইয়ে দিয়ে সাইমনের সাথে পালিয়ে যায়। কিন্তু তারপর ভিনিতার ভাই আর তার 3 বন্ধু রঞ্জন, জয়শঙ্কর এবং সোমান সাইমনকে ধরে নেয়। ভিনিতার ভাই এবং তার বন্ধুরা সাইমনকে মেরে ফেলে এবং তার সাথে গোল্ড ক্রসটাকে কবর দিয়ে দেয়। এটা যেন গ্রামের লোকেরা মনে করে সাইমন গোল্ড ক্রস চুরি করতে গিয়ে চলে গেছে। আব্রাহাম এবং বাকি পুলিশ ওই জায়গায় গিয়ে খুঁড়ে সাইমনের লাশ এবং গোল্ড ক্রসটা খুঁজে বার করে। কিন্তু এখনো আরো টুইস্ট বাকি ছিল, যেখানে ভিনসি জয়শঙ্করকে খুঁজতে গিয়ে ওই জায়গাতে গিয়ে দেখে জয়শঙ্কর মারা গেছে। ওখানে এক লোক ভিনসির মাথায় আঘাত করে বেহুশ করে দেয়। অন্যদিকে আব্রাহাম শৈলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলে, তুমি সবকিছু বুঝে চালাকি করেছো,
তুমি ডক্টর হয়ে ফিরে এসেছো, তোমাদের বাড়ির সবাইকে এক এক করে মেরেছো, কিন্তু তুমি এসব একা করতে তো পারোনি। তার জন্য সাইমনের ছোট ভাই তো তোমাকে সাহায্য করেছিল। এতদিনে সাইমনের ছোট ভাই আব্রাহামকে ফোন করে বলে যে ভিনসি আমার কাছে বন্দি আছে। আব্রাহাম তার লোকেশন ট্রেস করে ওই জায়গায় গিয়ে সাইমনের ভাইকে দেখে। সাইমনের ভাই বলে, আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমিও দোষী। তোমার কাছে আমি যখন সাহায্য চাইতে গিয়েছিলাম, তুমি তোমার মেয়েকে হসপিটালে নিয়ে যাচ্ছিলে এবং আমাকে ইগনোর করেছিলে। এতদিনে আমরা বুঝতে পারি সাইমনের ভাই সাইমনের মৃত্যুর সময় সেখানেই ছিল, কিন্তু আব্রাহাম তার সাহায্য করেনি। তাই জন্য সাইমনের ভাই আব্রাহামকে দোষী মনে করে। আব্রাহাম এবং সাইমনের ভাইয়ের মধ্যে অত্যন্ত বাড়াবাড়ি রকমের মারামারি শুরু হয়। আব্রাহাম একটা হাতিয়ার দিয়ে সাইমনের ভাইকে মেরে ফেলে। এটা সেই হাতিয়ার যেটা আব্রাহাম স্টার্টিং এ একটা কামারকে দিয়ে বানিয়েছিল। এই ঘটনায় আব্রাহামের 3 বছরের জেল হয় এবং জেল থেকে বের হওয়ার পর আব্রাহামের মেয়ে তাকে মাফ করে দেয় এবং এখানেই গল্প শেষ হয়। যদি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।